আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ। মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি। তারেক রহমানকে মমতার ফোন, তিস্তা সংকট সমাধানের আশা। মুনাফা হেয়ারকাট বাতিলের দাবিতে সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের আন্দোলন। চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান। পিরোজপুরে বিএনপি নেতা ও ভাতিজাকে কুপিয়ে জখম। জেনারেল এএমজি উসমানীর মৃত্যুবার্ষিকী সোমবার। ভোট কেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো খালেদা। সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। নোয়াখালীতে 11 দলীয় ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশ স্থগিত। মালয়েশিয়ায় 222 বাংলাদেশি গ্রেফতার। দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার ইউক্রেনের জ্বালানি মন্ত্রী। 3 বছরের মধ্যেই ট্রাম্পের পতন, বিস্ফোরক মন্তব্য ডেমোক্র্যাটদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালে আল খোলাইফি। তিনি সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। রোববার তারেক রহমানের সঙ্গে হওয়া ফোনালাপের তথ্য জানান প্রতিমন্ত্রী খোলাইফি। প্রতিমন্ত্রী খোলাইফি তার এক্স হ্যান্ডেলারে এক পোস্টে জানান, শনিবার সকালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। সংসদ নির্বাচনে তার দলের সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছি। আমি বিভিন্ন ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতার বন্ধনকে আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি, যাতে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ অগ্রসর হয়। এর আগে শনিবার এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ডক্টর নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ডক্টর নাসিমুল গনি বিসিএস 1982 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। 2009 সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শনিবার মিষ্টি ও ফুল পাঠিয়েছেন মমতা। এর সঙ্গে তারেক রহমানের উদ্দেশ্যে একটি চিঠিও পাঠানো হয়েছিল। খবর টাইমস অফ ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান ঢাকার গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন। সেখানে বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদিও উপস্থিত ছিলেন। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও বিএনপি সূত্র জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও তারেক রহমানের মধ্যে ফোনালাপ হয়েছে। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন, আমি তারেক ভাই, তার দল এবং অন্যান্য রাজনৈতিক দলকে এই বিশাল জয়ের জন্য অভিনন্দন জানাই। আমি সবসময় আশা করি যে বাংলা ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। শেখ হাসিনা প্রায় তাকে বোন বলে উল্লেখ করতেন। সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের মুনাফা হেয়ারকাট বাতিলের দাবিতে আন্দোলন করেছেন গ্রাহকরা। সোমবার সকাল 8টা থেকে গুলশানে গভর্নরের বাসভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন আমানতকারীরা। 1.5 ঘন্টা মানববন্ধনের পর আন্দোলনকারীদের সরাতে চেষ্টা করে গুলশান পুলিশ। এ সময় আন্দোলনকারীরা অনড় অবস্থানে থাকলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু। এতে কয়েকজন আমানতকারী আহত হন। আন্দোলনকারীরা সোশ্যাল ইসলামী এক্সিম ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের বিপরীতে 4% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার চান। সেই সাথে ব্যাংকগুলোতে যেন তারা অনলাইন লেনদেন সহ স্বাভাবিক কার্যক্রম করতে পারেন সে দাবিও করেন গ্রাহকরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সোমবার সন্ধ্যায় তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন। বিষয়টি জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এর আগে রোববার সন্ধ্যায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পিরোজপুর সদর উপজেলায় এক বিএনপি নেতা ও তার ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী পিরোজপুর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
আহত রিয়াজউদ্দিন জানিয়েছেন, রাত 11টার দিকে তারা দুজন একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তখন 8 থেকে 10টি মোটরসাইকেলে থাকা একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি পাড়েরহাট বাসস্ট্যান্ডে তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজীব পাইক জানিয়েছেন, আহত দুইজনেরই শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানীর মৃত্যুবার্ষিকী আজ সোমবার। 1984 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। জেনারেল উসমানীর জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর। বাবার কর্মস্থল সুনামগঞ্জে, তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। 1965 সালে পাক ভারত যুদ্ধে উসমানীর দক্ষতার সঙ্গে ডেপুটি ডাইরেক্টর অব মিলিটারি অপারেশনের দায়িত্ব পালন করেন। পাকিস্তান সেনাবাহিনীতে কর্নেল পদে কর্মরত থাকাকালীন উসমানী একজন স্বাধীনচেতা বাঙালি সেনা কর্মকর্তা হিসেবে পরিচিতি ছিলেন। 1967 সালের 16 ফেব্রুয়ারি কর্নেল পদে থাকা অবস্থায় অবসরে যান উসমানী। পরবর্তীকালে তিনি 1970-এর নির্বাচনে ফেঞ্চগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন ওসমানী। মুক্তিবাহিনীর প্রধান হিসেবে পালন করেন অতুলনীয় ভূমিকা। 65 বছর বয়সে 1984 সালের 16 ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার সংলগ্ন গুরুস্থানে তাকে সমাহিত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে ভোটকেন্দ্রে এক কন্যা সন্তানের জন্ম হয়। প্রয়াত প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে শিশুটির নাম রাখা হয় খালেদা। রোববার বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বেঙ্গনাই গ্রামে নবজাতকের বাড়িতে যান। তিনি শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং প্রসূতি মা ও নবজাতকের জন্য নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন। পাশাপাশি মায়ের হাতের বাধাই করা একটি ইউনিক নম্বর সম্বলিত জন্ম সনদও তুলে দেওয়া হয়। সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। রোববার রাত 8টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের হিমায়তপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়, ঢাকা আরিচা মহাসড়কের হিমায়তপুর এলাকার কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে একটি হানিফ পরিবহনের বাস দাঁড়িয়েছিল। হঠাৎ ওই বাসে পথচারীরা আগুন জ্বলতে দেখেন। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার অভিযোগের পর ধর্ষণের শিকার হওয়া গৃহবধূর ন্যায় বিচারের দাবিতে সোমবার শহরের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 11 দলীয় ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশ। তবে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমানের অনুপস্থিতির কারণে আয়োজকরা সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছেন। নোয়াখালী জেলা শাখার আমির ইসাহাক খন্দকার জানান, কেন্দ্রীয় আমিরের উপস্থিতি না থাকার কারণে পূর্ব ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে বৃহৎ এক অভিযানে 222 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ। রোববার সকাল 10টায় শুরু হওয়া অভিযান বিকেল 5টা পর্যন্ত চলে। অভিযানে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় নিবন্ধন, জনশক্তি বিভাগ এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড এর মোট 64 জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানান, অভিযানকালে মোট 316 জন বিদেশিকে তল্লাশি করে 226 জনকে ইমিগ্রেশন আইন 1959/63 ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির মধ্যে বাংলাদেশি রয়েছেন 222 জন, ইন্দোনেশিয়ার 3 জন এবং একজন ভারতীয় নাগরিক। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। রোববার ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়েছে, রোববার গোপনে দেশ ত্যাগ করার সময় সাবেক মিডাস দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক জ্বালানি মন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন। আইন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন গালুশচেঙ্কো। 2025 সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে $10 কোটি অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
তিনি কখনো শত্রু দেশ বা নেতাকে কাছে টেনে নিয়েছেন, আবার কখনো কাছের নেতা বা মিত্র দেশকে দূরে ঠেলে দিয়েছেন। ট্রাম্প প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার কথা বারবার বলেছেন, ছাড় দেননি মিত্র ইউরোপকেও। বর্তমানে শুল্ক নীতি, গ্রিনল্যান্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপের সঙ্গে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। তবে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ডেমোক্র্যাটরা ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করছেন। ডেমোক্র্যাটরা বলছেন ডোনাল্ড ট্রাম্প 3 বছরের মধ্যেই ক্ষমতা থেকে বিদায় নিয়ে চলে যাবেন। শুক্রবার জার্মানিতে মিউনিখের নিরাপত্তা সম্মেলন অংশ নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম বিশ্ব নেতাদের ট্রাম্পবিহীন ভবিষ্যতের কথা ভাবার ডাক দেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।